সো লাস্ট ক্লাসে আমরা ওই যে ডিজাইন অফ ফ্লেক্সার সেকশনটা শুরু করছিলাম, এবং ডিজাইন অফ ফ্লেক্সার সেকশন থেকে মেনলি আমরা বলছিলাম এখানে প্রি স্ট্রেসের দুই ধরনের ডিজাইন আছে গার্ডার ডিজাইনের ক্ষেত্রে বা ফ্লেক্সার সেকশন ডিজাইনের ক্ষেত্রে। একটা হচ্ছে কংক্রিটে কোনো টেনশন না কনসিডার করে, অর্থাৎ নো টেনশন ইন কংক্রিট। আর এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অ্যালাউইং টেনশন ইন কংক্রিট। এর মধ্যে নো টেনশন ইন কংক্রিট এই ধরনের ডিজাইনটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এবং সেখান থেকে আমরা একটা প্রবলেম সলিউশন করছিলাম মেনলি নো টেনশন ইন কংক্রিট। এই ক্ষেত্রে যে গার্ডার বা বিম ডিজাইন করছিলাম সেখানে দুইটা টাইপের আর কি বিম বা গার্ডারের ডিজাইন আমরা দেখছিলাম। এর মধ্যে একটা হচ্ছে আই সেকশন আর একটা হচ্ছে টি সেকশন। তো গত ক্লাসে আমরা যে প্রবলেমটা করছিলাম সেই প্রবলেমটা ছিল হচ্ছে আই সেকশন ডিজাইনের একটা প্রবলেম। তো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই নো টেনশন ইন কংক্রিট এই ডিজাইনের ভিতরেই টি সেকশন যদি কখনো আসে বা টি সেকশন ডিজাইন করতে হয় তাহলে কিভাবে ডিজাইন করব সেটা হচ্ছে আজকের ক্লাসে দেখো। মেইনলি হচ্ছে এই আই সেকশন এবং ডিজাইন টি সেকশন এদের মধ্যে আসলে খুব একটা বেশি পার্থক্য নাই, মানে যতগুলো এখানে যে স্টেপগুলো আমরা ফলো করছি এখানেও সেম একই স্টেপই আমরা ফলো করব। অর্থাৎ আপনাদের পরীক্ষায় যে ফর্মুলাগুলো দেওয়া থাকবে, আপনাদেরকে বলছিলাম যে এইটা দেওয়া থাকবে। সো এইখানে যে ফর্মুলা বা যে স্টেপগুলো এখানে দেওয়া আছে এগুলো আসলে আই সেকশনের জন্য ভ্যালিড, এগুলো আসলে টি সেকশনের জন্য ভ্যালিড। শুধুমাত্র মানে একদম মাইনর কিছু জায়গায় চেঞ্জ হয়, যেমন যদি এখান থেকে একদম ডাইরেক্ট দেখাই দিই, এখানে একটা ফর্মুলা আছে যে রিকোয়ার্ড ইফেক্টিভ স্ট্রেস। রিকোয়ার্ড ইফেক্টিভ স্ট্রেসের ক্ষেত্রে আই সেকশনের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এই লাইভ লোডের কারণে মোমেন্ট এম এল ডিভাইডেড বাই 0.5 এস। আর টি সেকশন ডিজাইনের ক্ষেত্রে জাস্ট এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায়, টি সেকশন ডিপেন্ড করে হচ্ছে টোটাল মোমেন্টের উপরে। তো এখানে এফ ইকুয়াল টু ফর্মুলাটা হয়ে যায় এম টি ডিভাইডেড বাই 0.65 এইচ। তাছাড়া এর ভিতরে আর কোনো সমস্যা নাই, সবকিছুই সেম। বাকি সবকিছুই সেম, শুধুমাত্র পার্থক্য আসে যেখানে সেটা হচ্ছে টি সেকশন ডিজাইনের ক্ষেত্রে এই যে আমরা যখন আই সেকশন ডিজাইন করছিলাম আমরা বলছিলাম কে টি এবং কে বি এটা ইকুয়াল, যখন টি সেকশন ডিজাইন করি তখন কে টি এবং কে বি ইকুয়াল হয় না, এটা আলাদাভাবে বের করে নিতে হয়। এবং আই সেকশন এবং টি সেকশনের কিছু জিওমেট্রিক পার্থক্য থাকে, অর্থাৎ আই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা যেভাবে বের করতে পারি টি সেকশনের অবশ্যই একদম হুবহু সেই ইকুয়েশন ইউজ করতে পারবো না। অর্থাৎ এখানে জাস্ট কেউ যদি ওই সেকশন হিসেবে ভাগ করে নেয়, এখানে তিনটা সেকশন 1 2 3 এভাবে তিনটা সেকশন করে নিতে পারে। টি সেকশনের ক্ষেত্রে সেটা দুইটা সেকশনে সে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারে। এরকম বেসিক কিছু পার্থক্য আছে। তাছাড়া ডিজাইন স্টেপ যেগুলো ডিজাইন স্টেপ গত ক্লাসে আমরা যেগুলো দেখছি, অর্থাৎ গত ক্লাসে যে আমরা এগুলো দেখছি এই আজকের ক্লাসেও সেম এগুলাই থাকবে, শুধুমাত্র এটার অ্যাপ্লিকেশন কিছুটা চেঞ্জ থাকতে পারে। তো আমরা একটা প্রবলেম দেখি টি সেকশন ডিজাইন করার। সেকেন্ড যে প্রবলেমটা, এটাই হচ্ছে টি সেকশন ডিজাইনের প্রবলেম কনসিডারিং নো টেনশন ইন কংক্রিট। এখানে প্রশ্নে বলতেছে ডিজাইন এ প্রি স্ট্রেস কংক্রিট বিম উইথ দ্য ফলোইং ডাটা। এখানে গ্র্যাভিটেশনাল মোমেন্ট বা ডেড লোডের কারণে মোমেন্ট বলা আছে 210 কিউব ফিট, টোটাল মোমেন্ট বলা আছে 350 কিউব ফিট। এফএসই কথাটা মানে হচ্ছে ইফেক্টিভ প্রি স্ট্রেস দেওয়া আছে 130 কেএসআই, এবং ইনিশিয়াল প্রি স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 160 কেএসআই। এখান থেকে এফটি অর্থাৎ টপের কংক্রিট স্ট্রেস দেওয়া আছে হচ্ছে -1.6 কেএসআই, এবং বটমের ফ্লেক্সার স্ট্রেস দেওয়া আছে হচ্ছে -1.8 কেএসআই। এখন এইখান থেকে আমাদের যে একটা প্রি স্ট্রেস বিমটা ডিজাইন করতে হবে, বিম বা গার্ডার এটা ডিজাইন করতে হবে। তো প্রথমেই আমরা একদম যেভাবে স্টেপ দেওয়া আছে এই স্টেপই ফলো করব, সেমিটাই। তো প্রথমে স্টেপ থেকে আমি দেখতেছি প্রথম যে কাজ সেটা হচ্ছে এমজি ডিভাইডেড বাই এমটি, অর্থাৎ এই রেশিওটা বের করা। এই রেশিওর উপরে আমরা জানি মেনলি ডিজাইনটা ডিপেন্ড করে যেটা আই সেকশন হবে নাকি টি সেকশন হবে। আমরা বলছিলাম যে এই ভ্যালুটা এমজি ডিভাইডেড বাই এমটি, এই রেশিওটা যদি 0.2 এর থেকে ছোট হয় তাহলে আই সেকশন ডিজাইন করতে হবে, এই রেশিওটা যদি 0.2 এর থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে টি সেকশন ডিজাইন করতে হবে। তো এখানে গ্র্যাভিটেশনাল মোমেন্ট দেওয়া আছে 210 কিউব ফিট এবং টোটাল মোমেন্ট দেওয়া আছে 350 কিউব ফিট। এদের মধ্যে যদি আমরা রেশিও হিসেব করি রেশিওটা আসলে 0.6, সেটা 0.2 এর থেকে বড়। তাই আমরা বলতে পারি যে এখানে যে বিম বা গার্ডার ডিজাইন করার কথা বলতেছে এটা আমরা একটা টি সেকশন হিসেবে ডিজাইন করব। এরপরে আমাদের মেনলি যে দুইটা টাইপের একটা গার্ডার ডিজাইনের যে দুইটা স্টেপ, অর্থাৎ প্রিলিমিনারি ডিজাইন এবং ইলাস্টিক ডিজাইন, এই দুইটা শুরু হবে। তো প্রথমত প্রিলিমিনারি ডিজাইনে আসি। প্রিলিমিনারি ডিজাইনে আমাদের এখানে যে স্টেপগুলো আছে, এখানে 3 নাম্বার যে স্টেপ সেই স্টেপে বলতেছে হচ্ছে এইচ ক্যালকুলেশন করতে। তো এইচ এর ফর্মুলাটা কি? এইচ এর ফর্মুলা সেম এটাই, যে এইচ ইকুয়াল টু কে রুট ওভার এম টি।
এখানে যদি আমরা সেই ফর্মুলাতে ভ্যালুগুলো বসাই দিই, এইচ ইকুয়াল টু কে রুট ওভার এমটি, কে এর ভ্যালুটা আমি গত ক্লাসেও বলছিলাম। আবার যদি এখানে আমরা একটা ডুপ্লিকেট ট্যাব ওপেন করে নিয়ে দেখাই একসাথে, তাহলে আরো বেটার হয়। কে এর ভ্যালুটা আমরা গত ক্লাসে বলছিলাম, এই যে এখানেই আছে, যে কে ইকুয়াল টু, এই যে কে ইকুয়াল টু হচ্ছে 1.5 টু 2, অর্থাৎ কে এর ভ্যালুটা 1.5 থেকে 2 এর ভিতরে যে কোনো একটা ভ্যালু ভ্যালিড। তো এখানে আমরা এভারেজ একটা ভ্যালু 1.5 আর 2 এর এভারেজ একটা ভ্যালু 1.75 ইউজ করি। তার সাথে হচ্ছে রুট ওভার এমটি, এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে 350 কিউব ফিট। এখানে আমরা আরো একটা কন্ডিশন বলছিলাম যে রুট ওভারের ভিতরে যখন এমটি এর ভ্যালুটা বসাবো, এমটি মাস্ট বি ইন কিউব ফিট। তো গত ক্লাসে যে প্রবলেমটা করছিলাম সেখানে মোমেন্টের ভ্যালু দেওয়া আছে ছিল হচ্ছে কিলো নিউটন মিটারে। তো কিলো নিউটন মিটার থেকে আমরা আগে প্রথমে কিউব ফিটে কনভার্ট করে নিয়েছিলাম, তারপরে আমরা এমটি এর ভ্যালুটা বসাইছিলাম। আর এই যে প্রবলেমটা আছে, এখানে ডাইরেক্ট এমটি এর ভ্যালুটা দেওয়াই আছে কিউব ফিট ইউনিটে, তো এখানে আর কনভার্সনের কিছু করা লাগবে না, ডাইরেক্ট ভ্যালুটা বসাই দিলাম 350 দিয়ে। পুরোটা যদি ক্যালকুলেশন করি সেখান থেকে এইচ ইকুয়াল টু ভ্যালুটা আসছে 32.74 ইঞ্চি। এটাকেই আমরা একটু আপার রাউন্ডে রাউন্ডিং করে নিলাম, এইচ ইকুয়াল টু 35 ইঞ্চি। এরপরে যে স্টেপটা ছিল, এরপরের স্টেপে হচ্ছে এফ বের করতে হবে, অর্থাৎ প্রি স্ট্রেসিং ফোর্স ক্যালকুলেশন করতে হবে। তো প্রি স্ট্রেসিং ফোর্স এফ ইকুয়াল টু, ফর্মুলাটা ছিল হচ্ছে গত ক্লাসে যে আই সেকশনের জন্য ফর্মুলাটা ছিল হচ্ছে এম এল ডিভাইডেড বাই 0.5 এইচ। আর টি সেকশনের ক্ষেত্রে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায় যে এফ ইকুয়াল টু এম টি ডিভাইডেড বাই 0.65 এইচ। এটা হচ্ছে যে শুধুমাত্র পার্থক্য আই সেকশন আর টি সেকশনের প্রি স্ট্রেসিং ফোর্স ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো এখানে এম টি এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে 350, ইউনিটটা হচ্ছে 350 কি ফিট, এবং তার নিচে যে এইচ এর যে ভ্যালুটা আমরা বের করছি, এইচ এর ভ্যালুটা আছে ইঞ্চিতে। তো যেহেতু একটা কি ফিটে আছে এবং আরেকটা ইঞ্চিতে আছে, তাই আমরা সেম ইউনিটে নেওয়ার জন্য উপরে যে 350 কি ফিট আছে এটাকে 12 দ্বারা গুণ করে কি ইঞ্চিতে কনভার্ট করে নিলাম। তাহলে উপরে এটা 350 ইন্টু 12 ডিভাইডেড বাই 0.65 ইন্টু এইচ এর ভ্যালুটা হচ্ছে 35। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের প্রি স্ট্রেসিং ফোর্সের ভ্যালুটা আসতেছে 184.6 কিপ। এরপরে যে স্টেপটা ছিল স্টিল এরিয়া ক্যালকুলেশনের। স্টিল এরিয়া ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এফ এস ই, সেম এই ফর্মুলায় এফ ডিভাইডেড বাই এফ এস ই। এফ এর ভ্যালুটা আমরা এখানে বের করছি 184.6, আর এফ এস ই হচ্ছে ইফেক্টিভ প্রি স্ট্রেস, এটা প্রশ্নেই দেওয়া আছে, এটা হচ্ছে 130 কেএসআই। 184.6কে যদি আমরা 130 দ্বারা ভাগ করি তাহলে সেখান থেকে আমাদের রিকোয়ার্ড স্টিল এরিয়ার ভ্যালুটা আসবে 1.42 ইঞ্চি স্কোয়ার। এখন এরপরে যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে রিকোয়ার্ড কংক্রিট এরিয়ার ফর্মুলা হচ্ছে এফ ডিভাইডেড বাই 0.5 এফসি। তো এই সেম একই ফর্মুলা, এফ ডিভাইডেড বাই 0.5 এফসি, এফ এর ভ্যালু হচ্ছে 184.6 ডিভাইডেড বাই 0.5 ইন্টু এফসি। এফসি এর ভ্যালুটা আমরা এখানে ডাইরেক্ট দেওয়া নাই, কিন্তু আমরা গত ক্লাসের প্রবলেম থেকে দেখছি যেখানে লেখা ছিল যে এফসি আর এফটি এই দুইটা হচ্ছে সেম। এই যে এফসি আর এফটি যেটা, এই দুইটার ভ্যালুটা হচ্ছে সেম, একই জিনিস। তো আমরা এখানে এই যখন কংক্রিটের এরিয়া বের করব সেখানে আমরা ডাইরেক্ট এফটি এর জায়গায় এফসি বসাই দিতে পারি। এফসি এর ভ্যালুটা যদি বসাই, এফটি ইকুয়াল টু ভ্যালু দেওয়া আছে 1.6, তার মানে হচ্ছে 184 ডিভাইডেড বাই 0.5 ইন্টু এফটি এর যে ভ্যালু সেটা হচ্ছে 1.6। এটা বসে ক্যালকুলেশন করলে আমাদের এসি যেটা, এসি রিকোয়ার্ড কংক্রিট এরিয়ার ভ্যালুটা হচ্ছে 230.75 ইঞ্চি স্কোয়ার। এখন কংক্রিট এরিয়া যেটা আসলো সেটা যদি আমরা ডিজাইনটাকে মানে খুব বেশি ট্রায়াল অ্যান্ড ইররে না যেতে চাই, অর্থাৎ আমরা একবার ডিজাইন করব এবং একবারে সেটাকে আমরা ওকে করাইতে চাই, তাহলে এটাকে একটু বড় ভ্যালুতে রাউন্ডিং করে নিতে হবে। তা না হলে দেখা যাবে যে যখন আমরা ইলাস্টিক ডিজাইনে যাব এই কংক্রিট এরিয়াটা নট ওকে বা ইনসাফিসিয়েন্ট আসবে। তো সেক্ষেত্রে আবার ট্রায়াল অ্যান্ড ইরর করে আবার এরিয়াটা বেশি করে ধরে নিয়ে তারপরে যেতে হয়। তো এখানে যে 230 ইঞ্চি স্কোয়ার ভ্যালুটা আসছে সেটাকে আমরা একটু আপার ভ্যালুতে রাউন্ডিং করে নিলাম, একটু বেশি ভ্যালুতে রাউন্ডিং করে নিলাম 250 ইঞ্চি স্কোয়ার হিসেবে, যাতে আমাদের পরবর্তীতে টিডিএস ট্রায়াল অ্যান্ড ইররে না যেতে হয়। এখানে কংক্রিট এরিয়া 250 ইঞ্চি স্কোয়ার ধরার পরে এখন আমাদের কি করতে হবে, এখন এই যে আমাদের যে টি সেকশনটা আছে এই টি সেকশনটার হচ্ছে আমাদের জিওমেট্রিক ডিজাইনটা করে নিতে হবে, অর্থাৎ কোন দিকে তার লেন্থ ডেপথ কতটুকু কি এই জিনিসগুলো আমাদের বের করে নিতে হবে, ডাইমেনশন গুলো বের করে নিতে হবে। এর মধ্যে দুইটা ভ্যালু আমি জানি, একটা হচ্ছে এইচ, এই যে প্রথমে এইচ ক্যালকুলেশন করছি, এইচ এর ভ্যালুটা হচ্ছে 35 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 35। আর আরেকটা যেটা জানি সেটা হচ্ছে টোটাল, এই যে টোটাল এরিয়াটা অর্থাৎ টি সেকশনের টোটাল এরিয়াটা হচ্ছে 250 ইঞ্চি স্কোয়ার।
এখন এখান থেকে আমাদেরকে বিএফ, এইচএফ, বিডব্লিউ এইগুলা বের করতে হবে। তো প্রথমত বিএফ বের করার যে ফর্মুলা, গত ক্লাসে যেটা করছিলাম সেম একই রকম, বিএফ ইকুয়াল টু 0.5h। এটা যদি বসাই দেই বিএফ ইকুয়াল টু 0.5h, তাহলে 0.5 ইন্টু 35 করলে বিএফ এর ভ্যালুটা আসছে 17.5 ইঞ্চি। আর আরেকটা অ্যাজাম্পশন যেটা গত ক্লাসেও ধরে নিয়েছিলাম, এই যে বিডব্লিউ অর্থাৎ ওয়েভের উইডথ আর ফ্লেঞ্জের থিকনেস বিডব্লিউ ইকুয়াল টু এইচএফ, এটা আমরা বের করছিলাম, যাতে ধরে নিয়েছিলাম, অ্যাসিউম করে নিয়েছিলাম যাতে আমরা এই ডাইমেনশন বা এই ডাইমেনশনটা সহজে বের করতে পারি। এখন যদি বিডব্লিউ ইকুয়াল টু এইচএফ হয়, তাহলে আমরা যদি এরিয়ার ফর্মুলাটা বসাই, অর্থাৎ এই টি সেকশনটার টোটাল আমরা এরিয়া বের করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? এই টোটাল টি সেকশনটার এইখান থেকে এইটুকু একটা সেকশন ধরে নিতে পারি, আর এখান থেকে এটা হচ্ছে আর একটা সেকশন ধরে নিতে পারি। তাহলে প্রথম সেকশনটা যখন আমরা এরিয়া বের করব, ফর্মুলা হবে বিএফ ইন্টু এইচএফ, এই যে বিএফ ইন্টু এইচএফ। আর দ্বিতীয় সেকশনটা যখন আমরা ফর্মুলা বের করব, সরি এরিয়া বের করব, তখন ফর্মুলাটা হবে হচ্ছে এই যে বিডব্লিউ, বিডব্লিউ ইন্টু এই যে এইখান থেকে শুরু করে এতটুকু জায়গা। এই ডিস্টেন্সটা আমরা এখনো জানি না, কিন্তু আমরা টোটাল ডিস্টেন্সটা জানি এইচ, আর এইটুকুর ডিস্টেন্স জানি হচ্ছে আমরা এইচ এর। তাই এই এতটুকু যে জায়গা, এই এতটুকু জায়গাকে আমরা বললাম এইচ মাইনাস এইচ এর। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এসি এর ভ্যালুটা আমরা এখানে বের করছি 250 ইঞ্চি স্কোয়ার, বিএফ এর ভ্যালুটা আমরা এখানে বের করছি 17.5, এইচ এফ আমরা জানি না, আবার এইচ মাইনাস এইচ এফ আমরা জানি না, আর বিডব্লিউ ইকুয়াল টু আমরা এখানে অ্যাসিউম করে আসছি বিডব্লিউ ইকুয়াল টু এইচ এফ। এখন এটা যদি পুরোটা ক্যালকুলেটরে বসাই, শিফট দিয়ে ইকুয়ালিটি দেন, অর্থাৎ আমরা এই ইকুয়েশনটা যদি সলিউশন করি, ম্যানুয়ালিও সলিউশন করতে পারেন, যে একটা খাতার একটা গুণ করে তখন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম একটা রাশিতে আসে, সেখান থেকেও সলিউশন করতে পারেন, অথবা সিম্পল জিনিস হচ্ছে এই পুরোটা যেভাবে আছে এভাবে ক্যালকুলেটরে বসাবেন, বসায় শিফট দিয়ে ইকুয়ালিটি দিবেন, দিলে সেখান থেকে আমরা এই এইচএফ এর যে ভ্যালুটা, এইচএফ এর ভ্যালুটা পাইতেছি 5.29 ইঞ্চি। এটাকে আমরা একটু আপার রাউন্ডিং এ করে নিলাম 5.5 ইঞ্চি। তার মানে হচ্ছে এখন আমাদের টি সেকশনটা আছে, সেই টি সেকশনটার সমস্ত ডাইমেনশন আমি জানি। এই যে একদম টপ থেকে বটম পর্যন্ত ডিস্টেন্স এইচ, এটা হচ্ছে আমরা আগে বের করছি 35 ইঞ্চি। বিএফ এর ভ্যালু আমরা পাইলাম 17.5 ইঞ্চি, অর্থাৎ 35-এর অর্ধেক, এই যে এখানে পাইছি। তার সাথে সাথে এইচএফ, যেটা এইচএফ এর ভ্যালুটা এখানে বের করলাম 5.5 ইঞ্চি, এবং আমরা বলেই নিছিলাম যে এই এইচএফ এবং বিডব্লিউ এই দুটা ডাইমেনশন সেম, তাই এটা যদি 5.5 ইঞ্চি হয়, এটাও হবে 5.5 ইঞ্চি। তাহলে এখন আমরা যে সমস্ত ডাইমেনশন পাইছি, এই সমস্ত ডাইমেনশন আমরা কি করছি, আমাদের ইকুয়েশন থেকে যতটুকু আসছিল আমরা সবগুলো একটু একটু করে বেশি করে ধরেছি, আপার রাউন্ডিং করছি। কারণ এখানে এইচ এফ আসছিল 5.29, এটা 5.5 ধরছি। প্রথমে এখানে এইচ আসছিল হচ্ছে 32.7 সামথিং, সেটাকে আমরা 35 ধরছি। তার মানে হচ্ছে আমাদের টোটাল এরিয়া, যেটা টোটাল এরিয়াটাও কিছুটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে নতুন করে সব ভ্যালুগুলো বসে আরো একবার এসি ক্যালকুলেশন করতে হবে। তো এই ফর্মুলাতে যদি সব ভ্যালুগুলো এখন বসাই, বিএফ ইকুয়াল টু 17.5, এইচ এফ ইকুয়াল টু 5.5, প্লাস এইচ মানে হচ্ছে 35 মাইনাস এইচ এফ ইকুয়াল টু 5.5, বিডব্লিউ ইকুয়াল টু 5.5, তাহলে এখান থেকে পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল কংক্রিট এরিয়াটা আসে হচ্ছে 258.5 ইঞ্চি স্কোয়ার। তাহলে এই পর্যন্ত আমাদের যে প্রিলিমিনারি ডিজাইন, অর্থাৎ প্রাইমারি ডিজাইন, যেটা প্রাইমারি ডিজাইন এই পর্যন্তই শেষ। কেউ যদি এই পর্যন্ত সলিউশন করতে পারেন, তাহলে সে 50% মার্কস পাবেন। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ইলাস্টিক ডিজাইন। তো ইলাস্টিক ডিজাইনের প্রথম যে স্টেপ, দেখি ইলাস্টিক ডিজাইনের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ওয়াই ক্যালকুলেশন করা। এখানে y ইকুয়াল টু লেখা আছে h/2, এটা শুধু আই সেকশনের জন্য ভ্যালিড। এখানে যে ফর্মুলাগুলো লেখা আছে অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে সবে আই সেকশনের জন্যই লেখা আছে। যদি পরীক্ষায় টি সেকশন আসে, তাহলে এই যে কোথায় যেখানে যেখানে চেঞ্জ হবে, ধরেন এই ফর্মুলাটা f ইকুয়াল টু 0.65h হবে, mt ডিভাইডেড বাই 0.65h হবে। যদি পরীক্ষায় টি সেকশন আসে, তাহলে সেইগুলো সেটা চেঞ্জ করাই থাকবে, অটোমেটিক্যালি চেঞ্জ করাই থাকবে, এগুলো আসলে মুখস্থ করা লাগবে না। তো এখানে ওয়াই, আমাদের যে টি সেকশনটা আছে এখন সেই টি সেকশনটা সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে হবে। তো সেন্ট্রয়েড যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এই যে বটম থেকে সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে চাই, সেন্ট্রয়েডটা এরকম কোনো একটা জায়গায় থাকবে। তো সেই সেন্ট্রয়েডের পজিশনটা কত, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমরা বের করব। এই ডিস্টেন্সটা বের করার জন্য আমরা সেম এই পুরো টি সেকশনটাকে দুই ভাগে ভাগ করে নিব, এটা 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর সেকশন। এরপরে ওয়াই বারের ফর্মুলা বা সেন্ট্রয়েডের ফর্মুলা হচ্ছে a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। তো এখানে সেই ফর্মুলা ইউজ করা হয়েছে। প্রথমে a1 মানে হচ্ছে এই যে উপরে যে 1 নম্বর সেকশন, সেই সেকশনটার এরিয়া। এরিয়া মানে হচ্ছে এই যে এ ডাইমেনশন ইন্টু তার থিকনেস, এই ডাইমেনশন হচ্ছে 17.5, তার থিকনেস হচ্ছে 5.5,
আর তার সাথে হচ্ছে ইয়ে করতে হবে হচ্ছে আমাদের হচ্ছে ওয়াই ওয়ান মানে কি? ওয়াই ওয়ান মানে হচ্ছে এই যে 1 নাম্বার সেকশন যেটা আছে, সেই 1 নাম্বার সেকশনটা সেন্ট্রয়েড কোথায় আছে। তো যেহেতু একটা রেক্টাঙ্গুলার সেকশনের জন্য সেন্ট্রয়েডটা সবসময় মাঝখানেই থাকবে। এখন আমাদের ওয়াই ওয়ান মানে হচ্ছে একদম এই বটম থেকে এই যে 1 নাম্বার সেকশনে যে সেন্ট্রয়েডটা পাইলাম, এদের মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা হচ্ছে ওয়াই ওয়ান। তো আমরা এখান থেকে দেখতেছি একদম টপ থেকে বটম পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 35। আর এখান থেকে এইটুকু যেটা সেটা হচ্ছে 5.5 এর অর্ধেক। তাই আমরা যদি 35 থেকে 5.5 এর অর্ধেক বাদ দেই তাহলে আমরা ওয়াই ওয়ান পাবো। তো এখানে সেটাই করা হয়েছে, 35 মাইনাস 5.5/2 প্লাস। এখন ওয়াই টু যদি বের করতে চাই, এর নিচের এটা হচ্ছে 2 নাম্বার সেকশনের উইথ প্রস্থ হচ্ছে 5.5 ইঞ্চি এবং তার দৈর্ঘ্য হচ্ছে, এই যে টোটালটা হচ্ছে 35, তার মধ্যে থেকে 5.5 যদি বাদ দেই তাহলে আমরা এই ডিস্টেন্সটুকু পাবো। তো সেটাই করা হয়েছে, দৈর্ঘ্য ইকুয়াল টু 35 মাইনাস 5.5। আর ওয়াই টু যখন আমরা বের করব, ওয়াই টু মানে হচ্ছে জাস্ট এই 2 নাম্বার সেকশনটার সেন্ট্রয়েড। তো 2 নাম্বার সেকশনটার এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে যে 35 মাইনাস 5.5। এটা ক্যালকুলেশন করলে মেনলি আসে হচ্ছে 29.5। তাহলে এটার ওয়াই টু যেটা হবে, ওয়াই টু হবে হচ্ছে 29.5 ডিভাইডেড বাই 2, বা এখানে যেটা বলা আছে 35 মাইনাস 5.5 ডিভাইডেড বাই 2। মেনলি 35 থেকে 5.5 বাদ দিলে আসবে 29.5। তো সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা ওয়াই টু বা 2 নাম্বার সেকশনটা সেন্ট্রয়েডটা পাবো। ডিভাইড বাই এ ওয়ান প্লাস এ টু করলে অবশ্যই টোটাল কংক্রিট এরিয়া বা টোটাল এরিয়াটাই আসবে। তাই এখানে একবারে লেখা হচ্ছে 258.5। এটা যদি পুরোটা ক্যালকুলেশন করা হয় তাহলে এখান থেকে ওয়াই বার বা সেন্ট্রয়েডের ভ্যালুটা পাওয়া যাইতে হচ্ছে 21.27 ইঞ্চি উপরে। অর্থাৎ এই যে বটম সারফেসটা আছে, একদম বটম থেকে এই পুরা টি সেকশনটা যে নিউট্রাল অ্যাক্সিস আছে, সেই নিউট্রাল অ্যাক্সিসটার ডিস্টেন্স হচ্ছে নিচের থেকে 21.27 ইঞ্চি উপরে। এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ওয়াই ক্যালকুলেশন করার পরে আমাদের এখন সিবি এবং সিটি এই দুইটা ভ্যালুও ক্যালকুলেশন করে নিতে হবে। এই যে সিবি এবং সিটি এই দুইটা ভ্যালু ক্যালকুলেশন করে নিতে হবে। সিবি যদি আমরা চিন্তা করি, সিবি মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম বটম পর্যন্ত যে ডিস্টেন্স সেটাই হচ্ছে সিবি। তো নিউট্রাল অ্যাক্সিস থেকে বটম পর্যন্ত ডিস্টেন্স যদি আমরা বুঝতে চাই তাহলে একদম এই যে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে বটম পর্যন্ত যে ডিস্টেন্স সেটাই হচ্ছে সিবি। আবার আমরা এখানে এটাকেই ওয়াই বার হিসেবে ক্যালকুলেশন করছি, তাই সিবি ইকুয়াল টু এই যে 21.27 ইঞ্চি। আর সিটি মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম টপ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে সিটি। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 35 ইঞ্চি। সেখান থেকে যদি আমরা নিউট্রাল অ্যাক্সিস ডিস্টেন্সটা বাদ দেই তাহলে উপরে যতটুকু সেই ডিস্টেন্সটা পাবো সেটাই হচ্ছে সিটি। তাই সেটাই লেখা হয়েছে সিটি ইকুয়াল টু 35 মাইনাস 21.27, অর্থাৎ টপের ডিস্টেন্সটা হচ্ছে 13.73 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে আমাদের সেন্ট্রয়েড ক্যালকুলেশন করলাম, টপ থেকে ডিস্টেন্স, সরি বটম থেকে ডিস্টেন্স এবং টপ থেকে ডিস্টেন্স কত সেই দুইটা ভ্যালুও ক্যালকুলেশন করে নিলাম। এরপরে আমাদের সেই কাজটা হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা, অর্থাৎ আই বের করা। তো মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কিভাবে বের করতে পারি? এখানে আমরা দুইভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি। এই যে ডি সেকশন যেটা দেওয়া আছে, ডি সেকশনটার মোমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ আই হচ্ছে দুইভাবে বের করা যায়। প্রথমত এই যে উপরে যে 1 নাম্বার সেকশন, এই 1 নাম্বার সেকশন, এই দুইটা আলাদা আলাদা সেকশন, এটাকে 1 নাম্বার সেকশন, এটা 2 নাম্বার সেকশন, এইভাবে ধরেও আমরা আলাদা আলাদা ভাবে প্রথমে এটার জন্য bh³ / 12 প্লাস এডি স্কোয়ার এবং সেকেন্ড এটার জন্য bh³ / 12 প্লাস এডি স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি। অথবা আমরা আরো একভাবে করতে পারি ইজিলি, যেখানে হচ্ছে এডি স্কোয়ারের ঝামেলাটা থাকবে না। সেটা হচ্ছে আমরা পুরা এই যে সেকশনটা আছে পুরাটাকে একটা রেক্টাঙ্গেল চিন্তা করতে পারি। সরি, দাগটা হবে হচ্ছে মেনলি এইভাবে। পুরা যেটা আছে পুরাটাকে আমরা একটা রেক্টাঙ্গেল চিন্তা করতে পারি। এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে একটা রেক্টাঙ্গেল। সেখান থেকে এই ফাঁকা জায়গাটুকু এবং এই ফাঁকা জায়গাটুকু বাদ দিলে আমরা খুব সহজেই সেটার মোমেন্ট অফ ইনার্শিয়াও বের করতে পারবো। তো যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে করতে পারেন। এখানে মেনলি হচ্ছে 1 নাম্বার সেকশন 2 নাম্বার সেকশন হিসাবেই করা আছে, তাই আমি সেভাবেই দেখাইতেছি। প্রথমে যে উপরে যে 1 নাম্বার সেকশনটা আছে, উপরে যে প্লেন সেকশনটা আছে, সেটার উইডথ হচ্ছে 17.5 ইঞ্চি এবং ডেপথ হচ্ছে 5.5 ইঞ্চি। তাই 17.5 ইন্টু 5.5 কিউব ডিভাইডেড বাই 12। আমরা জানি যদি এরকম আলাদা আলাদা সেকশন হিসেবে ভাগ করা থাকে তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সময় bh³ / 12 এর সাথে এডি স্কোয়ার যোগ করতে হয়। এখন 1 নাম্বার সেকশনটা যদি আমরা এরিয়া বের করতে চাই, 1 নাম্বার সেকশনের এরিয়া হবে হচ্ছে এই 5.5 ইন্টু 17.5
তার সাথে এখন যদি আমরা ডি স্কোয়ার গুণ করতে চাই তাহলে হচ্ছে ডি স্কোয়ার মানে হচ্ছে আমাদের যে পুরা এই সেকশনটা অর্থাৎ 1 নম্বর সেকশনটা যে সেন্ট্রয়েড আছে, এই সেন্ট্রয়েড থেকে আমাদের পুরা সেকশনটা যে সেন্ট্রয়েড আছে তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স এটাই হচ্ছে ডি, এই ডিস্টেন্সটাই হচ্ছে ডি। তো এটা আসলে অনেকভাবেই করা যায়, এখানে জটিল ভাবেই দেখানো আছে। মেনলি আমরা এভাবে করতে পারি যে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ পর্যন্ত ডিস্টেন্সটা আমরা এখানে পাইছি হচ্ছে 13.73। তো সেইখান থেকে আমি এই যে এইটুকু ডিস্টেন্স অর্থাৎ 5.5 এর অর্ধেক বাদ দিলেই আমরা এখান থেকে খুব সহজেই ডি বের করতে পারবো। তো সেইভাবে যদি আমি করি তাহলে 13.73 থেকে জাস্ট এই 5.5 এর অর্ধেক হয় 2.75, বাদ দিয়ে স্কোয়ার করে দিলেই হয়। অথবা ওরা এখানে যেটা দেখাইতেছে এটা দেখাইতেছে একদম বটমের রেসপেক্টে অর্থাৎ একদম নিচের থেকে ডিস্টেন্স কতটুকু সেটা দেখাইতেছে। নিচের থেকে যদি দেখি একদম বটম থেকে যদি দেখি তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 35। টোটাল ডিস্টেন্সের 35 থেকে যদি আমি এইখান থেকে এইটুকু বাদ দেই তার মানে হচ্ছে 35 মাইনাস 5.5 ডিভাইডেড বাই 2। তার সাথে যদি আমি এখন এইটুকু ডিস্টেন্স বাদ দেই তাহলে আমরা বাকি এইটুকু ডিস্টেন্স পাবো। তো সেটাই করা হয়েছে, 30.5 মাইনাস 5.5 ডিভাইডেড বাই 2 মাইনাস 21.27 স্কোয়ার, অর্থাৎ এই যে অংশটুকু দেখতেছি এটা হচ্ছে এডি স্কোয়ার অংশ, প্লাস সেকেন্ড যে সেকশনটা আছে এটার উইডথ হচ্ছে 5.5 এবং ডেপথ হচ্ছে 35 মাইনাস 5.5 বা 29.5। তো সেটা এখানে করা আছে 5.5 ইন্টু 35 মাইনাস 5.5 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এটার এরিয়া হবে 5.5 ইন্টু 35 মাইনাস 5.5। তার সাথে সেম ভাবে এখন এই সেকশনটার যে সেন্ট্রয়েডটা আছে সেই সেন্ট্রয়েড থেকে আমাদের পুরো সেকশনটা সেন্ট্রয়েডের যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি। প্রথম যে সেকশনটা আমাদের পুরো সেকশনটা সেন্ট্রয়েড আছে 21.27, আর আমাদের এই 2 নম্বর যে সেকশনটা 2 নম্বর সেকশনটার যে সেন্ট্রয়েড সেটা হবে 35 মাইনাস 5.5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এইভাবে আমরা টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালুটা পাই হচ্ছে 30510.4 ইঞ্চি টু দি পাওয়ার 4। তাহলে এখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার পরে আমাদের পরের যে টাস্ক সেটা হচ্ছে আর স্কোয়ার বের করা। আর স্কোয়ার যদি বের করি আর স্কোয়ারের ভ্যালু ফর্মুলাটা হচ্ছে দেওয়াই আছে এখানে, আর স্কোয়ার ইকুয়াল টু আই বাই এসি। আয়ের ভ্যালুটা আমরা এখানে পেলাম 30510.4 ডিভাইডেড বাই এসি, এসি এর ভ্যালুটা আমরা আগে পেয়েছি 258.5। তো এটা ক্যালকুলেশন করলে আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 118 ইঞ্চি স্কোয়ার। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কেবি এবং কেটি ক্যালকুলেশন। কেবি এর ফর্মুলাটা হচ্ছে আর স্কোয়ার বাই সিটি, আর কেবি এর ফর্মুলা কেটি এর ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার বাই সিবি। এই যে কেবি এর ফর্মুলাটা হচ্ছে আর স্কোয়ার বাই সিটি, আর স্কোয়ারের ভ্যালু আমরা এখানে পাইছি 118, আর সিটি এর ভ্যালু আমরা এখানে ক্যালকুলেশন করে আসছি। এখানে ক্যালকুলেশন করে আসছি যে সিটি ইকুয়াল টু 13.73 ইঞ্চি। তাহলে আর স্কোয়ার বাই 13.73 বসাইলে আমাদের কেবি এর ভ্যালুটা আসে হচ্ছে 8.59 ইঞ্চি এবং কেটি এর ফর্মুলাটা হচ্ছে আর স্কোয়ার বাই সিবি। এখানে আর স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 118 এবং সিবি এর ভ্যালুটা যদি 21.27 ইঞ্চি বসাই তাহলে সেক্ষেত্রে কেটি এর ভ্যালুটা আসে হচ্ছে 5.55 ইঞ্চি। হ্যাঁ রাইট, আই সেকশনের ক্ষেত্রে জাস্ট সিমেট্রিক দেখে এই যে সিবি আর সিটি এর ভ্যালুটা সমান ছিল এই জন্য কেবি আর কেটিও সমান হয়েছে, কিন্তু এখানে তো অ্যাসিমেট্রিক, সিমেট্রিক না দেখে সিটি আর সিবি ডিফারেন্ট হয়েছে তাই কেবি আর কেটি এর ভ্যালুটা হয়েছে ডিফারেন্ট। এরপরে যদি আমরা এরপরে মেনলি যেটা করা লাগে সেটা হচ্ছে এফ নট ক্যালকুলেশন। তো এফ নট এর ভ্যালুটা হচ্ছে বা ইনিশিয়াল প্রি স্টেজ ফোর্স, এটাই হচ্ছে এফ নট দ্বারা প্রকাশ করা হয়। ফর্মুলাটা হচ্ছে স্মল এফ নট ডিভাইডেড বাই স্মল এফ এসি ইন্টু ক্যাপিটাল এফ, অর্থাৎ এই ইনিশিয়াল প্রি স্টেজ ডিভাইডেড বাই ইফেক্টিভ প্রি স্টেজ ইন্টু প্রি স্টেজ ফোর্স। ইনিশিয়াল প্রি স্টেজ প্রশ্নে দেওয়া আছে 160, ইফেক্টিভ প্রি স্টেজ প্রশ্নে দেওয়া আছে 130 এবং আমাদের প্রি স্টেজ বা এফ এর ভ্যালুটা আমরা আগেই ক্যালকুলেশন করে আসছি এদিকে, এফ ইকুয়াল টু হচ্ছে 184.6। এটা যদি আমরা এখন বসাই দেই তাহলে আমাদের কত ফোর্সে টানতে হবে সেই ভ্যালুটা আমরা পাবো, সেটা হচ্ছে 227.2 কিলো। অর্থাৎ আমরা আমাদের যে প্রি স্টেজের যে কেবলগুলো বা টেন্ডনগুলো থাকবে সেগুলোকে আমরা এত ফোর্সে টান দিব এবং সেখানে আসলে ইফেক্টিভলি ফোর্স কাজে লাগবে কতটুকু, ইফেক্টিভলি ফোর্স কাজে লাগবে হচ্ছে এই যে 184.6। তার টান দিব হচ্ছে আমরা 287 আর ইফেক্টিভলি সেখানে কাজে লাগবে হচ্ছে 184.6 এবং বাকিটা আমরা এর আগে পড়ে আসছি, বাকিটা বিভিন্ন কারণে লস হয়ে যায়। তো এরপরে আমরা মোটামুটি আমাদের যে টি সেকশন ডিজাইন সেখানে মোটামুটি আমরা সবকিছুই জেনে গেছি। এখন একটা জিনিস আমাদের বাকি আছে সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি বের করা।
ইসেন্ট্রিসিটি বের করার জন্য ফর্মুলা এখান থেকে যদি দেখাই, ইসেন্ট্রিসিটি বের করার ফর্মুলা হচ্ছে এটা, mg ইকুয়াল টু এফ নট ই মাইনাস কে বি। mg ইকুয়াল টু এফ নট ই মাইনাস কে বি। এখানে থেকে যদি আমি বাকি ভ্যালুগুলো বসাই দেই, তাহলে এফ নট এর ভ্যালুটা হচ্ছে 227.2 কিপ, mg এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে 210 কিপ ফিট, প্লাস কেবি, কেবি এর ভ্যালুটা আমরা একটু আগে বের করে নিয়ে আসছি, কেবি ইকুয়াল টু 8.59 ইঞ্চি। এখন এই 210 এর সাথে 12 দ্বারা গুণ করা হয়েছে, কারণ কি? কারণ হচ্ছে বাকি যে ইউনিট গুলো আছে, কেবি এর ইউনিট আমরা যদি বলি, কেবি এর ইউনিট আছে হচ্ছে 8.59 ইঞ্চি, আর এএমজি এর ভ্যালুটা আছে 210 কিপ ফিট। তাই এটাকে 12 দ্বারা গুণ করা হয়েছে যাতে এটাকেও ইঞ্চিতে কনভার্ট করা হয়, এই যে নিচে ইঞ্চি দ্বারা বোঝানো আছে লাল কালি দিয়ে। তো পুরোটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সেখান থেকে আমরা ইসেন্ট্রিসিটির ভ্যালুটা পাইতেছি হচ্ছে 19.68 ইঞ্চি। অর্থাৎ আমরা যে টি সেকশনটা ডিজাইন করলাম, এই টি সেকশনটা যেটা ডিজাইন করলাম, এই টি সেকশনটা নিউট্রাল অ্যাক্সিস থেকে 19.68, এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয় এইখান থেকে 19.68 ইঞ্চি নিচে এরকম কোন একটা পজিশনে আমাদের যে কেবল বা টেন্ডন সেগুলো থাকবে। এখন এখানে আবার আরেকটা ফ্যাক্টর চেক দিতে হবে যে আমাদের এই যে কেবল বা টেন্ডন গুলো থাকবে তার মিনিমাম ক্লিয়ার কভার আবার ঠিক আছে কিনা। তো ক্লিয়ার কভারের ক্ষেত্রে আমাদের বলা আছে মিনিমাম ক্লিয়ার কভার হচ্ছে 3 ইঞ্চি, তাই ক্লিয়ার কভারের যে সেক সেটা হচ্ছে ক্লিয়ার কভার সেক ইকুয়াল টু সিবি মাইনাস ই। সিবি মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে বটমের ডিস্টেন্স। নিউট্রাল অ্যাক্সিস থেকে বটমের ডিস্টেন্স আমরা আগেই ক্যালকুলেশন করে আসছি, সিবি হচ্ছে 21.27। তো 21.27 থেকে যদি আমরা মিনিমাম ক্লিয়ার কভার সরি ই এর ভ্যালুটা বাদ দেই, ই এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 19.68 ইঞ্চি। এটা বাদ দিলে আমাদের ক্লিয়ার কভার আসতেছে 1.59 ইঞ্চি। অর্থাৎ এটা সাফিসিয়েন্ট ক্লিয়ার কভার হবে না। তার মানে কি আমাদের যে মিনিমাম 3 ইঞ্চি ক্লিয়ার কভার দিতে হবে সেটা মেনটেন করতেছে না। এই সেন্ট্রিসিটি যদি আমরা 19.68 দেই তাহলে সে ক্লিয়ার কভারের ক্রাইটেরিয়াটা মেনটেন করতেছে না। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা ইসেন্ট্রিসিটির ভ্যালুটা আর একটু কমাই দিতে পারি, কমাই প্রি স্ট্রেসিং ফোর্স গুলাকে আবার অ্যাডজাস্ট করতে পারি। তাই সেটাই করা হয়েছে যে রিভাইজড ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু সিবি মাইনাস 3, 3 মানে হচ্ছে 3 ইঞ্চি ক্লিয়ার কভার। তো সিবি এর ভ্যালুটা হচ্ছে 21.27 মাইনাস 3 করলে আমাদের ইসেন্ট্রিসিটির ভ্যালুটা, রিভাইজড ইসেন্ট্রিসিটির ভ্যালুটা আসে 18.27 ইঞ্চি। অর্থাৎ যদিও আমাদের ইকুয়েশন থেকে আমাদের ইসেন্ট্রিসিটি আসতেছিল 19.68, আমরা ক্লিয়ার কভারের বাধ্যবাধকতার কারণে সেটা ইউজ করতে পারবো না, আমাদের এখানে ইসেন্ট্রিসিটি ইউজ করতে হবে হচ্ছে 18.27 ইঞ্চি। তাহলে ইসেন্ট্রিসিটির ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে যায়, যেটা আসতেছে সেটা যদি আমরা ইউজ না করতে পারি, চেঞ্জ করে অন্য একটা ভ্যালু ইউজ করি, তাহলে এটার সাথে নতুন যে প্রি স্ট্রেসিং ফোর্স বা কংক্রিট এরিয়া পুরোটাই এফেক্টেড হবে, এবং টোটালটাই হচ্ছে আমাদের আরেকবার চেক দিয়ে দেখতে হবে যে সেই টোটালটা কতটুকু কম বেশি হইতেছে। অর্থাৎ মোটামুটি হচ্ছে এই বের করা পর্যন্ত আমাদের ডিজাইন শেষ হয়ে যায়। এরপরে যে স্টেপ গুলো আছে এখান থেকে যদি দেখাই, যে ক্লিয়ার কভার চেক দিয়ে যখন বের করতেছেন এই পর্যন্তই ডিজাইন শেষ হয়ে যায়। এরপরে যে কয়টা স্টেপ দেখতেছেন, মেনলি 4টা স্টেপ থাকে। এই 4টা স্টেপে একবার হচ্ছে এফ বা প্রি স্ট্রেসিং ফোর্স চেক দেওয়া হয়, তারপর হচ্ছে এফ নট অর্থাৎ ইনিশিয়াল প্রি স্ট্রেসিং ফোর্স চেক দেওয়া হয়, তারপর হচ্ছে স্টিল এরিয়া চেক দেওয়া হয়, ফাইনালি হচ্ছে কংক্রিট এরিয়া চেক দেওয়া হয়। অর্থাৎ লাস্টে যে 4টা স্টেপ দেখতেছেন এটা আসলে জাস্ট ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আগে যে আমরা ভ্যালুগুলো পাইছি সেটাকে পুনরায় রিচেক দেওয়া। তো প্রথমে যদি আমরা এফ চেক দেই, এফ চেক দেওয়ার ফর্মুলাটা হচ্ছে এই যে এখানে লেখা আছে এমটি ইকুয়াল টু এফ ব্র্যাকেটে ই প্লাস কেটি, এমটি ইকুয়াল টু এফ ইন্টু ই প্লাস কেটি। তো ফর্মুলা যদি আমরা এফ চেক দিতে চাই, এফ এর ভ্যালুটা বের করতে চাই, বাকি সব ভ্যালু যদি বসাই দেই, এমটি এর ভ্যালুটা প্রশ্নে বলা আছে 350 কিপ ফিট। তো কিপ ফিট থেকে কিপ ইঞ্চিতে কনভার্ট করতে হলে 12 দ্বারা গুণ করতে হয়, 350 ইন্টু 12 ডিভাইড বাই ইসেন্ট্রিসিটি আমরা পাইছি 18.27 প্লাস কেটি, যেটা কেটির ভ্যালুটা হচ্ছে 5.55। এই পুরোটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের প্রি স্ট্রেসিং ফোর্সটা আসবে 176.32 কিপ। অর্থাৎ আমরা প্রথমে পাইছিলাম এফ এর ভ্যালুটা হচ্ছে 184.6, এখানে যদি দেখাই 184.6, আর এখন আমরা এটা হচ্ছে আবার রিফাইন করে বা রিভাইজ করে এফ এর ভ্যালুটা রিচেক দিয়ে পাইলাম যে 176.32 কি। তো সেম যদি এফ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের প্রাথমিকভাবে কত ফোর্সে টানতে হবে, অর্থাৎ ইনিশিয়াল প্রি স্ট্রেস ফোর্স যেটা সেটাও চেঞ্জ হয়ে যাবে। তো ইনিশিয়াল প্রি স্ট্রেস ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ নট ডিভাইডেড বাই এফ এসি ইন্টু এফ। তো এখানে এফ নটের ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে 160, এফ এসিও দেওয়া আছে 130, আর এফ এর ভ্যালু আমরা এখানে বার করলাম 176.32। এটা বসাই দিলে এখান থেকে এফ নটের ভ্যালুটা আসে 217। কিছুক্ষণ আগেও আমরা এফ নট বের করছিলাম, সেখানে এফ নটের ভ্যালুটা আমরা যদি দেখি, সেখানে এফ নটের ভ্যালুটা ছিল 227, এখন কিছুটা কমে গেছে, কমে 217 হয়ে গেছে।
এরপর হচ্ছে 3 নম্বরে যেটা আমাদের সেক দিতে হবে সেটা হচ্ছে রিকোয়ার্ড স্টিল এরিয়া। তো রিকোয়ার্ড স্টিল এরিয়া সেক দেওয়ার ফর্মুলা হচ্ছে এফ ডিভাইডেড বাই এফ এসি। তো এফ এর ভ্যালুটা হচ্ছে 176.32 আর এফ এসি এর ভ্যালুটা হচ্ছে 130 কেএসআই। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেখান থেকে স্টিল এরিয়া রিকোয়ার্ড স্টিল এরিয়া এপিএস এর ভ্যালুটা আসে হচ্ছে 1.36 ইঞ্চি স্কোয়ার। তো এর আগে যখন আমরা এপিএস বের করছিলাম স্টিল এরিয়া বের করছিলাম সেক্ষেত্রে ভ্যালুটা অ্যাকচুয়ালি 1.42 ইঞ্চি স্কোয়ার। এখন সেই ভ্যালুটা কিছুটা কমে গিয়ে ভ্যালুটা হয়েছে 1.36 ইঞ্চি স্কোয়ার। ফাইনালি আমাদের যেটা চেক দিতে হবে সেটা হচ্ছে রিকোয়ার্ড কংক্রিট এরিয়া। তো কংক্রিট এরিয়া চেক দেওয়ার সময় আমরা গত ক্লাসের প্রবলেমও দেখছিলাম দুইটা চেক দিতে হয়, একটা হচ্ছে টপের কংক্রিট এরিয়া চেক দিতে হয় আর একটা হচ্ছে বটমের কংক্রিট এরিয়া চেক দিতে হবে। তো বটমের কংক্রিট এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে এটা এফ নট বাই এফ পি ইন্টু ওয়ান রুট ওভার সরি প্লাস ইন্টু ওয়ান ব্র্যাকেটে 1 প্লাস ই মাইনাস এমসি ডিভাইডেড বাই এফ নট ডিভাইডেড বাই কেটি। তো এই ফর্মুলা মুখস্থ করা লাগবে না, যদি টি সেকশন আসে তাহলে এখানে ফাইনালি এসি বটমের যে ফর্মুলা এই ফর্মুলাটা চেঞ্জ থেকে যে ফর্মুলাটা বড় যে ফর্মুলাটা সেই বড় ফর্মুলাটাই দেওয়া থাকবে। তো এখানে যদি সব ভ্যালু বসাই এফ নট এর ভ্যালু আমরা এখানে পেলাম 217, এফ বি এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 1.8, ই এর ভ্যালু আমরা বের করছি 18.27, এমসি এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 210 ফিট 12 দ্বারা গুণ করে আমরা ইঞ্চিতে কনভার্ট করছি। ডিভাইডেড বাই এফ নট 217 ডিভাইডেড বাই কেটি, এটা আমরা আগে বের করে আসছি। কেটি এর ভ্যালুটা হচ্ছে এই যে কেটি হচ্ছে 5.55 ইঞ্চি। তো পুরোটা যদি বসাই দিই তাহলে আমাদের রিকোয়ার্ড অর্থাৎ বটমের রিকোয়ার্ড কংক্রিট এরিয়া হচ্ছে 265.16 ইঞ্চি স্কোয়ার, কিন্তু আমাদের এখানে প্রোভাইডেড কংক্রিট এরিয়া অর্থাৎ আমরা কংক্রিট এরিয়া দিছে হচ্ছে 258.5 ইঞ্চি স্কোয়ার। অর্থাৎ বটমে আমাদের ডিজাইনটা ঠিক নাই, তাই এখানে লেখা আছে নট ওকে। এখন যদি আমরা টপেও সেক দেই, টপে সেক দিলে ফর্মুলা হচ্ছে এফ এইচ ডিভাইডেড বাই এফ টি ইন্টু সিবি। তো এফ এর ভ্যালুটা আমরা এখানে উপরে বের করে আসছি 176.32, তার সাথে এইচ হচ্ছে আমরা আগে বের করছি 35 ইঞ্চি। এফ টি এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে 1.6 এবং সিবি এর ভ্যালুটা আমরা উপরে বের করে আসছি 21.27। পুরোটা যদি বসাই দেই তাহলে আমাদের টপের কংক্রিট এরিয়া রিকোয়ার্ড অর্থাৎ রিকোয়ার্ড টপ কংক্রিট এরিয়া আসে 178.34 ইঞ্চি স্কোয়ার এবং আমাদের এখান থেকে আমরা টপের প্রোভাইডেড আমাদের যে পরিমাণ আমরা কংক্রিট এরিয়া দিছি সেটা হচ্ছে 258.5 ইঞ্চি স্কোয়ার। তার মানে হচ্ছে টপে এটা ওকে আছে, আমরা যেটা প্রয়োজন তার থেকে বেশিই দিছি, কিন্তু বটমে আসলে এটা ফেল করে যেতেছে। এই বটমে আমরা দিছি হচ্ছে 258 কিন্তু প্রয়োজন হচ্ছে 265। তার মানে কি একটাতে যে কোনো একটা টপ বা বটম যে কোনো একটাতে ফেল করে যাওয়া মানে হচ্ছে এটা হচ্ছে এরিয়াটা ইনক্রিজ করে নিয়ে আবার রিডিজাইন করা। এরিয়াটা হচ্ছে আবার ইনক্রিজ করে নিয়ে শুধু ইলাস্টিক পার্টের যে ডিজাইন সেটুকু আবার করা। তো পরীক্ষায় এটা আবার পুনরায় করা লাগবে না, পরীক্ষায় যদি কারণ নট ওকে আসে নট ওকে পর্যন্ত রেখে দিয়ে, কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যদি নট ওকে আসে তাহলে সেটা আবার রিডিজাইন করতে হবে। অথবা যদি আমরা আরেকটু কনসিডারেট হই তাহলে আমরা এই নট ওকের প্রবলেমটা সলিউশন করতে পারি। সেটা হচ্ছে আমরা যখন এই যে এখানে এরিয়া বের করি, এখানে যখন এরিয়া বের করি এইখানে যখন এরিয়া বের করি তখন আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিয়েছিলাম যে বিডব্লিউ ইকুয়াল টু এইচ এফ। এই অ্যাজাম্পশনটা আসলে টি সেকশনের ক্ষেত্রে পুরা 100% এটা মেনটেন করা সম্ভব না, কারণ একটা টি গার্ডার কথাটার মানে হচ্ছে এই যে টি সেকশন যেটা দেখতেছেন এটার সাথেই মেনলি তার স্ল্যাবটা চলে যাবে। এই যে স্ল্যাবের যে থিকনেস, এই স্ল্যাব থিকনেস আর একটা গার্ডারের বা বিমের উইডথ এটা তো আর কখনোই প্র্যাকটিক্যালি সেম হইতে পারে না। বা ধরেন আমি যদি একটা বিল্ডিং দিয়েই বোঝাই, একটা বিল্ডিং এর স্ল্যাবের থিকনেস হয় জেনারেলি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, কোনো বিল্ডিং এর তো কোনো বিমের উইডথ তো আর 5 ইঞ্চি বা 6 ইঞ্চি হয় না। তাহলে আমরা কি করতে পারি, তাহলে এই প্রবলেমটা আমরা জাস্ট ইরাডিকেট করার জন্য বা সমস্যাটা দূর করার জন্য আমরা এই বিডব্লিউ ইকুয়াল টু আমরা ধরে নিতে পারি যে বিডব্লিউ ইকুয়াল টু এইচ এফ ইন্টু 2, রাইট, এইচ এফ ইন্টু 2। অর্থাৎ এখন যদি আমরা এইচ এফ এর ভ্যালু যত পাবো, এইচ এফ এর ভ্যালু যদি আমরা 5.5 পাই তাহলে বিডব্লিউ এই উইডটা হয়ে যাবে হচ্ছে 11, এবং এটাই হচ্ছে মোর প্র্যাকটিক্যাল। যদি আমরা এটা 2 ধরে নেই তাহলে এটা কখনোই বটমে ফেল করবে না, রিকোয়ার্ড কংক্রিট এরিয়াটা অবশ্যই প্রোভাইডেড থেকে ছোট আসবে এবং এটা কখনোই ফেল করবে না। তাই আপনারা যখন ডিজাইন করবেন, আমি প্রথমে যখন সলিউশন করাইলাম তখন আমি একদম এখানে যেভাবে আছে সেভাবেই দেখাইলাম, এই জন্য আমি ওই বিডব্লিউ ইকুয়াল টু এইচ এফ দেখার সময় কথাটা বলি নাই, পুরোটা আগে এখানে যেভাবে আছে সেভাবে দেখাই নিলাম, দেখাইলাম যে এখানে কিভাবে ফেল করতেছে নট ওকে আসতেছে। এরপরে আমি যেটা কারেকশন আমরা যেভাবে করতে পারি সেই কারেক্টিভ মেজারে গেলাম যে আমরা এখানে প্রথমে ডাইরেক্ট বিডব্লিউ ইকুয়াল টু
2 এই শেপ বসাই দিব, তাহলে আমাদের দেখবেন যে আলটিমেটলি যে কংক্রিট এরিয়াটা আসে সেটা কখনোই ফেল করবে না। এবং এটাই হচ্ছে মোর প্র্যাকটিক্যাল, কারণ হচ্ছে আমরা জানি যে স্ল্যাব থিকনেস আর বিম উইডথ এটা তো কখনোই সেম হইতে পারে না। 5 ইঞ্চির আপনি স্ল্যাব দিতে পারবেন, কিন্তু 5 ইঞ্চি উইডথে তো আর কোনো বিম দিতে পারবেন না। তো এই পর্যন্তই ছিল আমাদের টি সেকশন ডিজাইন। এখন এই টি সেকশন ডিজাইনের কোথাও যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তাহলে সে বলতে পারেন, আমরা সেখানে ফোকাস করব। টি সেকশনে দুইটাই সেম ধরে করবো মানে বুঝি নাই। টি সেকশনের ক্ষেত্রে ডাবল ধরে নিবেন, তো বিডব্লিউ ইকুয়াল টু 2 বুঝতে পারছেন? আই সেকশনের ক্ষেত্রে সমান ধরতে পারেন, কারণ আই সেকশনে তো এই প্লেনস আর ওয়েভ এটা তো সেম ধরলেও অসুবিধা নাই, কারণ তার নিচে আরো একটা প্লেনস থাকে এরিয়া বাড়ানোর জন্য। আই সেকশনের জন্য বিডব্লিউ ইকুয়াল টু এই শেপ ধরে নিতে পারেন। আর আপনি সলিউশন করার সময় যদি আপনি বিডব্লিউ ইকুয়াল টু এই শেপ ধরে সলিউশন করেন তাতেও কোনো অসুবিধা নাই, তো থিওরিটিক্যালি তো ঠিক আছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখবেন বিডব্লিউ ইকুয়াল টু এই শেপ ধরে যদি ডিজাইন করেন তাহলে সেক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম এটা নট ওকে আসবে। যদি না আপনি প্রথম যে এরিয়াটা বের করছিলেন, এই যে এখানে যে এরিয়াটা বের করছিলাম 230, এখন এটাকে 230টাকে যদি কেউ 270 বা 300 ধরে নেয় তাহলে আবার তার এই বিডব্লিউ ইকুয়াল টু এই শেপ দিয়েও মানে ওকে আসতে পারে। অসুবিধা নাই, তবে হচ্ছে একদম কারেক্টিভ মেজারে যান। কারেক্টিভ মেজারে গিয়ে আপনি এখানে ডাইরেক্ট জাস্ট বিডব্লিউ ইকুয়াল টু এইচ এফ ইন্টু 2 ধরে নেন, তাহলে আসলে আপনার আর কোনো ঝামেলাতে যাওয়া লাগবে না। এটাকে জাস্ট দ্বিগুণ ধরে নেন, তাহলে তো কোনো অসুবিধা নাই। ডাব্লিউ ইকুয়াল টু এইচ এফ ইন্টু 2 ধরে নিলে এখানে যে ভ্যালুটা আসে জাস্ট এই বিডব্লিউ ইকুয়াল টু তার ডাবল করে দিবেন। এইচ এফ যদি 5.5 আসে তাহলে বিডব্লিউ হবে তার ডাবল, এভাবে বসাই দিবেন। অথবা হ্যাঁ এটাও করতে পারেন যে যদি কেউ মনে করেন যে এখানে 230 এটা আসছে, সেটা হচ্ছে আমি আরো একটু বেশি ধরে নিব, তাহলে এটা ওকে আসতে পারে। আর কারো কোনো অসুবিধা আছে? বলেন। হ্যাঁ, আচ্ছা, নিচের সেকশনটা যখন ডি বের করবেন তখন হচ্ছে নিচের সেকশনটা ডি মানে কি আমি তাই একটু বোঝাই। নিচের সেকশনটা আছে কোথায়? এটা হচ্ছে নিচের সেকশন, 2 নাম্বার সেকশন। এই সেকশনটা যখন আমরা এডি স্কোয়ার করব, এডি স্কোয়ারের ডি মানে হচ্ছে এই শুধু এই 2 নাম্বার সেকশনটা সেন্ট্রয়েড কোথায় আছে সেটা আগে আমরা বের করি। তো এই 2 নাম্বার সেকশনটার আমি যদি ডেপথ চিন্তা করি, টোটাল হচ্ছে 35, তার মধ্যে এটুকু হচ্ছে 5.5। তো আমি সিম্পলিফাই করে এখানে দেখলাম এই ডেপথটা হচ্ছে, সরি মাউস দিয়ে লেখা ঝামেলা, এই ডেপথটা হচ্ছে 29.5 ইঞ্চি। তাহলে এই শুধু এই 2 নাম্বার সেকশনটার সেন্ট্রয়েড থাকবে কোথায়? এই 29.5 এর অর্ধেকে। কারণ 29.5 এর অর্ধেক মানে ধরলাম এইখানে। আর আমাদের টোটাল এই যে 1 আর 2 মিলাই টোটাল যে টি সেকশন, সেই টোটাল টি সেকশনটা সেন্ট্রয়েড বা নিউট্রাল অ্যাক্সিস যেটা, সেটা ধরেন আছে হচ্ছে এইখানে। তাহলে এই যে দুইটা নিউট্রাল অ্যাক্সিস বা দুইটা সেন্ট্রয়েডের মধ্যে ডিস্টেন্স, এই দুইটা সেন্ট্রয়েডের মধ্যে ডিস্টেন্সটাই হচ্ছে ডি। আমার উদ্দেশ্য হচ্ছে এইটুকু বের করা। এইটুকু আমরা কিভাবে বের করতে পারি? এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচ পর্যন্ত ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়াই বার। এটা আমরা জানি, এটা হচ্ছে 21.27। আর তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি এখন এই যে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স জানি, তাহলে এই পুরো 21.27 থেকে এইটুকু বাদ দিলে আমরা উপরের এই অংশটুকু পাবো। তাহলে আমাদের টোটালটা এখান থেকে এই পর্যন্ত আমি বলতেছি 29.5। তাহলে তার অর্ধেক কত? তার অর্ধেক হবে হচ্ছে এই 29.5 ডিভাইডেড বাই 2। তো সেটাই এখানে করা হয়েছে। হ্যাঁ, তো এটাই করা হয়েছে যে 21.27 মাইনাস এই 35 মাইনাস 5.5 মানেই তো 29.5। 21.27 মাইনাস 29.5 ডিভাইডেড বাই টু, তার টোটালটার হোল স্কোয়ার। মানে এই টোটাল এইটুকু হচ্ছে ডি। বুঝতে পারছেন? এটাতে আর কারো কোনো অসুবিধা আছে? এখন এটা যদি আর কারো কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা পরেরটাতে যাব। কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে এরপরে
যে প্রবলেমটা আছে সেটাতে আমরা যাই মেনলি। এরপরে হচ্ছে আমরা নো টেনশন ইন কংক্রিটটা শেষ করলাম। এরপরে আসতেছে আমাদের টেনশন ইন কংক্রিট, অর্থাৎ এখন যদি কংক্রিটের টেনশন থাকে তাহলে সেটা আমরা কিভাবে ডিজাইন করবো, অর্থাৎ অ্যালাউইং টেনশন ইন কংক্রিট। আমরা এখন কংক্রিটের ভিতরে টেনশন অ্যালাউ করতেছি। আচ্ছা, এই প্রবলেমটা মনে হয় আজকে আমরা শুরু করলে শেষ করতে পারবো না। তো এটা হচ্ছে আগামীকালকে তো আপনাদের সাথে ক্লাস আছে, তো এটা আমি আগামীকালকে ক্লাসেই করাবো। যেহেতু বড় প্রবলেম, এটা হচ্ছে আজকে শেষ করলে বাকি 25 মিনিটের মধ্যে শুরু করলে বাকি 25 মিনিটের মধ্যে হয়তো আমি শেষ করতে পারবো না, পুরোটা ভেঙে ভেঙে বুঝাই। তো এটা আমি আগামীকালকে ক্লাসে করাবো। হ্যাঁ, এখানে দুইটা প্রবলেম আছে। অ্যালাইন টেনশন ইন কংক্রিটেরও সেম আই সেকশন ডিজাইনের একটা প্রবলেম আছে, টি সেকশন ডিজাইনের একটা প্রবলেম আছে। তো সম্ভবত মানে যেহেতু একদম আগের মতো একদম হুবহু সেম, আমি হয়তো আই সেকশনটা সলিউশন করায় টি সেকশনটা অ্যাসাইনমেন্ট দিতে পারি। একদম হুবহু সেম তো জাস্ট। এবং আরো সহজ মানে মজার বিষয় হচ্ছে আমরা এতক্ষণ নো টেনশন ইন কংক্রিটে যা যে কাজ করলাম অর্থাৎ স্টেপ যা করলাম এখানেও সেম, প্রথম 14টা স্টেপ সেমই থাকে। আমরা ওইখানে যে টোটাল 20টা স্টেপ করে আসছি, এখানে যে টোটাল 20টা স্টেপ করে আসছি, তার মধ্যে প্রথম 14টা স্টেপ এখানে যা করছি এখানেও সেম। শুধু 15 থেকে এখানে যেহেতু আমরা টেনশন অ্যালাউ করি, টেনশন অ্যালাউ করলে সেখানে এই দুই দুই ধরনের ইসেন্ট্রিসিটি আসে, দুই ধরনের ইসেন্ট্রিসিটির কারণে কিছু মোমেন্ট আসে। সেই মোমেন্ট দিয়ে কিছুটা আলাদা ক্যালকুলেশন আছে 15 থেকে বাকি 6টা স্টেপ। তাছাড়া হচ্ছে প্রথম 14টা এখানেও জাস্ট যেভাবে যা কিছু করছে এখানেও সেম একই কাজ, কোনো চেঞ্জ নেই। আর আগামীকালকে হচ্ছে আপনাদের ক্লাস টেস্টও আছে। তো ক্লাস টেস্টে আমি যাদের মানে জাস্ট সেকেন্ড ক্লাস টেস্ট তাদের সিলেবাস বলছিলাম হচ্ছে ডিফ্লেকশন। আর যাদের হচ্ছে যারা প্রথম ক্লাস টেস্টটা মিস করছিলেন তাদের সিলেবাস, তাদের কিন্তু আমি বলছি যে কালকে দুইটা ক্লাস টেস্ট নিব তাদের। একটা তো ডিফ্লেকশন আর একটা সিলেবাস আমি কি বলছি শেয়ার স্ট্রেস, শেয়ার স্ট্রেস বলছি মনে হয়। তো যারা প্রথম ক্লাসটা মিস করে গেছেন, সরি প্রথম